হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের চলছে নবম শ্রেণী গণিত, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2025। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 9 ম্যাথ প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025। স্কুল 8 নম্বর স্কুল করাবো। এর আগের 1 থেকে 7 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখুন আগের ক্লাসগুলো তোমরা দেখতে পারো। পেজ নাম্বার 193 পাতা, 8 নম্বর স্কুল, পেজ নাম্বার 193 পাতা। তো স্কুলটা যে আছে 8 নম্বর স্কুলটা, এখানে স্কুলের নাম দিয়েছে ফালাকাটা গার্লস হাই স্কুল। এই স্কুলটা করাবো। তোমাদের যে বইটা আছে নবম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা তোমরা হাতে নাও, বইটা খুলো, প্রশ্নগুলো দেখো এবং বুঝে শুনে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো আমি তাড়াতাড়ি করে আজকের ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তা চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নিই। 1 নম্বর প্রশ্ন দেখো, বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? তো ক্রয় মূল্যকে আমরা সিপি বলবো। আচ্ছা, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত বলেছে 10:11 বলে দিয়েছে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে সিপি, কস্ট প্রাইস। তো ক্রয় মূল্যকে আমরা 10x ধরে নিলাম, আর বিক্রয় মূল্য হচ্ছে এসপি, সেল প্রাইস। এটাকে আমরা 11x ধরে নেব। যদি ক্রয় মূল্যে বিক্রয় মূল্যে অনুপাত দেওয়া আছে, ক্রয় মূল্য আমরা 10x আর বিক্রয় মূল্য আমরা ধরে নিলাম 11x। তো লাভ যেটা হচ্ছে প্রফিট, আমরা পি বললাম লাভকে। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দাও, আমরা লাভ পেয়ে যাব। লাভ পেয়ে যাবো কত? x টাকা। আর শতকরা লাভ বলেছে কত টাকা হবে। দেখো, লাভ বাই ক্রয় মূল্য, লাভ হয় সবসময় ক্রয় মূল্যের উপর। তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, একে বলা হয় শতকরা লাভ। এক্সেস কেটে দাও, 0 কেটে দাও। তো দেখো শতকরা লাভ আমরা পেয়ে গেলাম কত? 10%। ঠিক আছে, 10% আমাদের অ্যান্সার। দেখো 2 প্রশ্নটা আমাদের বলছে এবিসিডি রম্বসের কোণ এসিবি 40 ডিগ্রি হলে কোণ এডিবির মান কত? দেখো আমার ছবিটা আঁকি, রম্বস। এই যে আমাদের রম্বস এ বি সি ডি। এখানে আমাদের যে কোণটা বলেছে কোণ এসিবি, এসিবি মানে আমাদের এসি যোগ করতে হবে। এসিবি মানে এই কোণটা কথা বলেছে 40 ডিগ্রি। তাহলে আমাদের কোণ এডিবির মান দরকার, এডিবি, তাহলে বিডি যোগ করতে হবে। তাহলে এই যে এডিবি, এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। দেখো রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কোণগুলো কত হবে? 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এই কোণটা আমরা 90 ডিগ্রি পেয়ে যাবো। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এটা কোণ আমাদের প্রয়োজন পড়বে। ঠিক আছে, যেহেতু এই কোণটা মানটা বের করতে বলেছে। এবার দেখো রম্বসের এই যে এডি সমান্তরাল বিসি, বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। তাহলে এই দুটো বাহু সমান্তরাল আর এসিটা ভেদক। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ হবে। তো একান্তর কোণ সমান হবে। তাহলে 40 ডিগ্রি হলে এই কোণটা কত হবে? 40 ডিগ্রি। এখন দেখো কর্ণদ্বয় পরস্পর যদি ও বিন্দুতে ছেদ করি, তাহলে এ ও ডি ত্রিভুজ থেকে দেখো, এই ত্রিভুজ থেকে দুটো কোণ জানা হয়ে গেছে। তাহলে এই কোণটা পেয়ে যাবো। তাহলে 90 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তাহলে এ কত হবে? 50 ডিগ্রি হবে। তাই না? কারণ 50 আর 40 মিলে 90 ডিগ্রি, এদিকে 90 180 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম কোণ এডিবি এর মান দরকার কত বলেছে আমাদের, আমরা বের করলাম 50 ডিগ্রি। এই যে আমাদের অ্যান্সার। 1-3 অঙ্কটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 190 পাতার স্কুল 5। ঠিক আছে, পি থেকে পেজ, এস থেকে স্কুল 5 নম্বর স্কুলে দেখবা তোমরা 1-এর যে 3 অঙ্কটা আছে, একই অঙ্ক, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। দেখো 4-এর প্রশ্নটা আমাদের বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত বের করতে বলেছে। ঘড়ি আছে আমাদের, এই যে আমাদের ঘড়ি, আর এখানে আমরা মিনিটের কাঁটা, আর এই যে আমাদের ঘন্টার কাঁটা। আচ্ছা, আমাদের জানতে হবে এই যে ঘন্টার কাঁটাটা, ঠিক আছে, 12 ঘন্টায় 1 পাক ঘুরবে, এটা আমরা জানি। আর মিনিটের কাঁটাটা 1 ঘন্টায় 1 পাক ঘুরবে। তাহলে 1 পাক ঘোরা মানে দেখো আমরা যদি আমরা ব্যাসার্ধ যদি ধরে নিই কত আর, ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই, তাহলে বৃত্তের যে 1 পাক ঘোরা, এই যে আমাদের যে ঘড়িটা আছে বৃত্তাকার, সেটা হচ্ছে পরিধি, তাই না? 2πr। এই যে 1 পাক মানে হচ্ছে 2πr। তাহলে ঘন্টার কাঁটাটা আমাদের দেখো, ঘন্টার কাঁটা 12 ঘন্টায় 1 পাক ঘুরবে। তাহলে আমরা লিখব ঘন্টার কাঁটা, 12 ঘন্টায় কি যায়, যাবে কতটা? এতটা, 2πr, এতটা অতিক্রম করবে 2πr। তাহলে 1 ঘন্টায় কতটা অতিক্রম করবে? 2πr/12। একটু কাটাকাটি করে নাও তোমরা, πr/6 পেয়ে যাবে, এটা 6 হবে কাটাকাটি করে। ঠিক আছে, তাহলে দেখো 1 ঘন্টায় ঘন্টার কাঁটাটা এতটা কি অতিক্রম করবে। এবারে মিনিটের কাঁটা 60 মিনিটে বা 1 ঘন্টায় এতটা যাবে, 1 পাক ঘুরে যাবে, এটা আমরা জানি।
তাহলে মিনিটের কাটা 60 মিনিটে বা 1 ঘন্টায়, 1 ঘন্টায় যায় কতটা যাবে 2πr, তাই না? পরিধিটা বৃত্তের 1 পাক ঘোরা মানে পরিধি। তাহলে এবার আমরা দেখো তাদের যদি অনুপাত বের করে নিই, এই যে ঘন্টার কাটা আর মিনিটের কাটা অনুপাত, 1 ঘন্টা অনুযায়ী বের করে নিয়েছি, এরও 1 ঘন্টা এরও 1 ঘন্টা, তাহলে আমরা অনুপাতটা করতে পারবো। দেখো πr/6 2πr, এই হচ্ছে আমাদের অনুপাত। আমরা দেখো পাই আর কেটে নেব, ঠিক আছে? তো এবার আমরা যদি লঘিষ্ঠ করি, দেখো আমরা 6 দিয়ে যদি গুণ করে নিই, তা 6 দিয়ে গুণ করলে এটা 1 পেয়ে যাবো, আর এখানে 12 হয়ে যাবে। দেখো 1:12 পেয়ে যাবো আমরা, মানে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার যে গতিবেগের অনুপাতটা কত 1:12। অপশান দেওয়া আছে আমাদের 1:12, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম কত, এ নাম্বার অপশান পেয়ে গেলাম। আর দেখো 2 এর প্রশ্নগুলো, 2 এর 1 এর প্রশ্নটা বলছে এক খুচরো বিক্রেতার ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করে, খুচরো ব্যবসায়ী শতকরা লাভ বের করতে বলেছে। এখানে দেখো সে যে ওষুধটা কিনেছিল 20% ছাড়ে, তাহলে এখানে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য আমরা বের করতে পারবো। খুচরো বিক্রেতার ক্রয় মূল্য যেটা যে এসপি, তা ক্রয় মূল্য কত হবে? দেখো 100 টাকা যদি ধার্য মূল্য হয়, তাহলে 20 টাকা ছাড়ে ওষুধটা কিনেছিল, তাহলে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য হয়ে যাবে কত 80 টাকা, ঠিক আছে? এবার খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য, ও যদি ধার্য মূল্যই বিক্রি করে, মানে 100 টাকা যদি বিক্রি করে, তাহলে এখানে খুচরো বিক্রেতার বিক্রি মূল্য হয়ে যাবে 100 টাকা। তাহলে খুচরো বিক্রেতার লাভ কত হয়ে যাবে? প্রফিট, যেটা লাভ হচ্ছে প্রফিট, সেটা হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেব, তো লাভ হবে 20 টাকা। এই লাভটা আমাদের শতকরা লাভে বের করতে বলে। শতকরা লাভ দেখো, লাভ বাই লাভ কী করে হবে? ক্রয় মূল্য বড় হবে, 80 টাকায় লাভ হয় 20 টাকা, তাহলে এই যে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে? এই হচ্ছে আমাদের শতকরা লাভ, খুচরো বিক্রেতার শতকরা লাভ। 0 0 কেটে দেবো আমরা, 4 দিয়ে কাটাকাটি করলে 4 2 8, 4 5 20, আর 2 5 10, আর এখানে পেয়ে যাবো 5 5 25%। তাহলে খুচরো বিক্রেতার শতকরা লাভ হয়ে যাবে আমাদের কত 25%। এবার দেখো 2 এর প্রশ্নটা আমাদের বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক। তাহলে A1:A2 আমাদের বের করতে বলেছে। দেখো আমাদের প্রথমে একটা বর্গক্ষেত্র আছে, এই যে দেখো এই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য A ধরে নিলাম, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বলেছে, তাহলে A1 কত হবে? বাহু দৈর্ঘ্য যে A হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র বাহুর স্কোয়ার মানে A স্কোয়ার। এবার এই বর্গক্ষেত্রের কর্ণের উপর একটা বর্গক্ষেত্র তৈরি করছে, এই যে কর্ণ আমাদের, তাহলে এই কর্ণের উপর যদি বর্গক্ষেত্র তৈরি করি, তাহলে বর্গক্ষেত্রটা কীরকম হবে? বর্গক্ষেত্রটা আমাদের এরকম দাঁড়াবে, এরকম দাঁড়াবে, এরকম বর্গক্ষেত্র দাঁড়াবে, তাই না? তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বলেছে, কর্ণের উপর যে বর্গক্ষেত্রটা। আচ্ছা, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে? দেখো বাহুর দৈর্ঘ্য যে A হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2 × A, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আর কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে এই যে কর্ণের উপর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এটা, তাহলে এটা যে বাহুর দৈর্ঘ্য হয়ে যায়, তাহলে এই যে বর্গক্ষেত্র আছে কর্ণের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা A2 বলেছে, A2, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র এই যে বাহু এটা এখন, তাই না? কর্ণের দৈর্ঘ্যটা বাহু হয়ে গেল, তাহলে আমাদের বাহুর স্কোয়ার √2A তার স্কোয়ার, তাহলে কত হবে এটা আমাদের √2টা স্কোয়ারের জন্য 2 হয়ে যাবে, আর A স্কোয়ার 2A স্কোয়ার পেয়ে যাবো এই যে A2-র মানটা। তাহলে আমাদের এই যে দেখো A1:A2 এটা বের করতে বলেছে, তাহলে A1 পেয়ে গেলাম আমরা A স্কোয়ার = আর A2 পেয়ে গেছি 2A স্কোয়ার, এখানে A স্কোয়ার কেটে যাবে, তাহলে 1:2 পেয়ে যাবো আমরা, তো এটাই আমাদের অ্যান্সার। 2 এর 3 এর প্রশ্ন দেখো আমাদের এখানে বলেছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0, ওই বৃত্তের উপস্থিত মানে ওই বৃত্তের উপরে একটি বিন্দু আছে যার স্থানাঙ্ক 3,4, তাহলে বৃত্তটি ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে এখানে দেখো আমাদের একটা বৃত্ত আছে যার কেন্দ্র ও বিন্দু, স্থানাঙ্ক বলেছে 0,0, আর বৃত্তের উপর একটা বিন্দু আমরা নিলাম, এটা আমরা P বিন্দু নিলাম, P বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে 3,4। তাহলে আমাদের দেখো এই যে OPটা এটা যে বৃত্তের ব্যাস, তাহলে আমরা বৃত্তের ব্যাস বের করবো, বৃত্তের ব্যাসার্ধ, ওপি হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা ব্যাসার্ধ বের করবো, তারপর আমরা ব্যাস পেয়ে যাবো। তাহলে এখানে আমাদের দেখো OP বের করতে হবে, তাহলে OP দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে এখানে আমরা দেখো এই যে 0 - 3 এক্সের পার্টের বর্গ তার হোল স্কোয়ার, আর 0 - 4 ওয়াইয়ের পার্টের বর্গ তার হোল স্কোয়ার, এটা তো 3-এর স্কোয়ার 9 পেয়ে যাবে, এটা 4-এর স্কোয়ার 16 পেয়ে যাবে, এটা হয়ে যাবে 25,
বর্গমূল করে 5 পেয়ে যাবো। তা দেখো বৃত্তের ব্যাসার্ধ আমরা 5 পেয়ে গেলাম, তাহলে বৃত্তের ব্যাস কত পাবো? বৃত্তের ব্যাস হয়ে যাবে দেখো ব্যাসার্ধের দ্বিগুণ 2 × 5 মানে 10। তো আমরা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য পেয়ে গেলাম 10 একক। এটাই আমাদের অ্যান্সার, 10 একক। দেখো 4 প্রশ্নটা বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? a² বর্গ একক। ঠিক আছে, এবার বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যকে 10% বাড়াবে। এটা 10% বৃদ্ধি করলে দেখো বাহু ছিল a একক, আর a 10% বাড়াবে। 10% বলতে 10/100। তাহলে আমাদের দেখো এতটা হবে এখন নতুন বাহুর দৈর্ঘ্য। সলভ করব, তাহলে এটা আমাদের দেখো এই যে কত হবে, এটা ভগ্নাংশ যোগবিয়োগ করলে এটা 11a/10 এটা পেয়ে যাবে। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 11a/10। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? তাহলে 11a/10 তার হোল স্কয়ার। এটা 11 বর্গ 121 a², আর 10 বর্গ 100। তাহলে এখন দেখো আমাদের ক্ষেত্রফলে দাঁড়িয়ে গেলো এটা। তাহলে আগের চেয়ে আমাদের বৃদ্ধি পেয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে? অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে এই যে বড়টা থেকে এই যে ছোটোটা আমরা বাদ দেবো, ঠিক আছে, আমরা a² বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের দেখো এটা হবে 100 থেকে এই যে 100 ভগ্নাংশে যোগবিয়োগ করবা, এটা 21a²/100 পেয়ে যাবা ভগ্নাংশে যোগবিয়োগ করে। এবার শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে? তখন শতকরা পাবো আমরা এই যে বৃদ্ধি পেয়েছে এতটা। তাহলে কত ছিল প্রথমে? a² ছিল, তাহলে এটা থেকে বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 গুণ করে নেবো, এটা আমাদের শতকরা বৃদ্ধি। এখান থেকে a² কেটে যাবে, আর আমাদের এখানে দেখো 21/100/1 এই গুণিত 100, এটা থেকে গেলো 100 কেটে দেবো। তাহলে শতকরা বৃদ্ধি পেয়েছে 21%, এটা আমাদের অ্যান্সার। দেখো 5 প্রশ্নটা বলেছে আমাদের একটি পরিসংখ্যান বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য দেওয়া আছে 6। তাহলে শ্রেণীটির নিম্নসীমা আর উচ্চসীমা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো শ্রেণীর মধ্যমান দেওয়া আছে, শ্রেণীদৈর্ঘ্য দেওয়া আছে। তা শ্রেণীটির নিম্নসীমা উচ্চসীমা ধরে নিচ্ছি আমরা। তাহলে লিখব ধরি শ্রেণীর উচ্চসীমা আমরা a ধরলাম এবং নিম্নসীমাকে আমরা b ধরে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো তো শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু, তাহলে আমরা শ্রেণীর মধ্যবিন্দু পেয়ে যাব, তাকে মধ্যমানও বলা হয়। দেখো মধ্যবিন্দু কী করে পাবো? উচ্চ নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ করব, এটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। আর শ্রেণী দৈর্ঘ্য পাবো এই যে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে, এটা হবে শ্রেণী দৈর্ঘ্য। আমাদের দেখো শ্রেণীর মধ্যবিন্দু বলে দিয়েছে, এটা আমরা মধ্যবিন্দু পেলাম, আর মধ্যবিন্দু কত বলেছে এখানে? 10 বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা a+b পেয়ে যাব, বর্গগুণ করে 20 পেয়ে যাব। আর শ্রেণী দৈর্ঘ্য a-b, এই শ্রেণী দৈর্ঘ্যটা কত বলেছে? 6 বলে দিয়েছে, তো এটা 6 এর সঙ্গে সমান। তো এখান থেকে দেখো অপনয়ন করে আমরা a এবং b এর মানটা বের করব। তো b কেটে গেল 2a, এটা আমাদের 26, 2 দিয়ে কাটাকাটি করলে আমরা 13 পেয়ে গেলাম। তাহলে এর মান কত পেয়ে গেলাম? 13। এবার আমরা b এর মানটা বের করে নেব। তো দেখো b এর মানটা যদি আমরা বের করি, তাহলে আমরা এখান থেকে এই যে 13 + b = 20, এই যে প্রথমে আমরা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে b এর মানটা পেয়ে যাব 20 - 13, b কত হবে? 7 হয়ে যাবে। তাহলে অতএব দেখো পেয়ে গেলাম আমরা শ্রেণীর উচ্চসীমা কত পেলাম? দেখো উচ্চসীমাটা আমরা a ধরেছিলাম, তাহলে এর মান 13, শ্রেণীর উচ্চসীমা 13 পেয়ে গেলাম। আর শ্রেণীর নিম্নসীমা কত পেলাম? 7 পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। এরপরে দেখো 3 থেকে বড় প্রশ্নগুলো আছে। তো বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবা, যেগুলো বইয়ের বাইরে থেকে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি তোমাদের এই রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে তোমাদের অঙ্কগুলো করিয়ে দেবো। এবং বইয়ের অঙ্কগুলো যেগুলো আছে তোমাদের যে নবম শ্রেণীর গণিত বই আছে সেই বইয়ের অঙ্কগুলো তোমাদের আমি দেবো। ঠিক আছে, ক্লাস দেবো, তোমাদের বই থেকে ক্লাস দেবো। তবে তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই, তোমরা অঙ্কগুলো সব পেয়ে যাবা। আমি তোমাদের 1 মার্কের এবং 2 মার্কের অঙ্কগুলো করিয়ে দিলাম। এর পরবর্তী ক্লাসটা তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো।